বে টার্মিনাল নির্মাণ সহ 2 প্রকল্পে $850 মিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক। বাংলাদেশে বিনিয়োগে কাতারের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। সাভারে রানা প্লাজা ধসের 1 যুগ, সাক্ষ্য গ্রহণে আটকে আছে বিচার, দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি স্বজনদের। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে সিন্ধু চুক্তি স্থগিত, পাকিস্তানিদের সার্ক ভিসা বাতিল, 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ, জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে বে টার্মিনাল নির্মাণ সহ 2 প্রকল্পে $850 মিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মধ্যে 2টি অর্থায়ন চুক্তি সই হয়েছে। বুধবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এইচ মার্টিন চুক্তিপত্রে সই করেন। বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে $650 মিলিয়ন এবং সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প বাস্তবায়নে $200 মিলিয়ন চুক্তি হয়। গত 20 এপ্রিল একনেক সভায় 13,525 কোটি 57 লাখ টাকা ব্যয় বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট অনুমোদন হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বিনিয়োগ ও বিপুল সম্ভাবনা কাজে লাগাতে কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন আবার ব্যবসায় ফিরে এসেছে এবং সেটা বড় আকারে ফিরে এসেছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছে এবং একটি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সম্ভাব্য কাতারের বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশের বিনিয়োগ সম্ভাবনা ও অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার সম্পর্কে উপস্থাপনা করেন। তিনি বলেন, যদি কখনো বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে ভাবেন তবে এখনই তার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। সাভারে রানা প্লাজা ধসের 12 বছর আজ। দেশের ইতিহাসে একটি বড় ধরনের ট্র্যাজেডি। এই ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে নাড়া দিয়েছিল বিশ্বকেও। 2013 সালের এই দিনে 8 তলা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারান 1136 জন শ্রমিক। আহত ও পঙ্গু হয় প্রায় 2000 জন। মর্মান্তিক এই ঘটনার 1 যুগ পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার। ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসন সহ দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন হতাহতদের স্বজন ও শ্রমিক সংগঠনগুলো। ভবন ধসে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় ওই সময় মোট 4টি মামলা দায়ের করা হয়। সর্বশেষ গত 15 এপ্রিল হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে ওই দিন সাক্ষী না আসায় মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 19 মে দিন ধার্য করেন আদালত। আলোচিত এ মামলায় 594 সাক্ষীর মধ্যে এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন 94 জন। এদিকে রানা প্লাজা ধস হত্যা মামলায় অভিযুক্ত 41 আসামির মধ্যে বর্তমানে কারাগারে আছেন শুধুমাত্র ভবনের মালিক সোহেল রানা। এদিকে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে পালিত হলো রানা প্লাজা দিবস। সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে রানা প্লাজা ধসে নিহতদের কবরে শ্রদ্ধা জানান শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। এ সময় তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। কর্মস্থলে মারা যাওয়া শ্রমিকদের ক্ষতিপূরণ নিয়ে সরকারের নতুন ভাবনা কথাও জানান তিনি। এ সময় শ্রমিক নেতারা বলেন, রানা প্লাজা ধসের 1 যুগ পেরিয়ে গেলেও দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ সরকার। জড়িতদের সাজা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান তারা। এ সময় নিহতদের স্মরণে কোরআন খানি, ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করা হয়। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বিভিন্ন শ্রমিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলের পক্ষ থেকেও নিহতদের কবরে শ্রদ্ধা জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন ইস্যুতে বৈঠক করছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলি। বৃহস্পতিবার সকাল 11টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। দুদেশের নির্বাচন প্রক্রিয়া, গণতন্ত্র চর্চা এবং নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়াও নির্বাচনী প্রযুক্তি, ভোটার তালিকা হালনাগাদ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আলোচনা হতে পারে। গণতন্ত্রের অগ্রযাত্রায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন।
পদত্যাগপত্র জমা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ডক্টর মোহাম্মদ মাসুদ ও প্রভিসি ডক্টর শেখ শরীফুল আলম। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এদিকে ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল ফ্যাকাল্টির ডিন হারুন অর রশিদকে। বুধবার রাত 1টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার এর নিচতলায় প্রদর্শনী রুমে ইউজিসি সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান। এ সময় তিনি বলেন, কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানান, অবিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি প্রতিনিধি দলের সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। ভিসি ও প্রভিসির অব্যাহতির পরপরই কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন। উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার সাথে জ্যেষ্ঠ অধ্যাপকগণের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব। বিশুদ্ধ পানির চরম সংকটে মোংলা উপকূলের মানুষ। 28 কোটি টাকার বেশি ব্যয়ে সরকারি দুইটি প্রকল্প নির্দিষ্ট সময় বাস্তবায়ন না হওয়ায় চরম ক্ষুব্ধ তারা। দুষছেন ঠিকাদার ও জনস্বাস্থ্য বিভাগকে। তবে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের দাবি, মাঠ পর্যায়ে তালিকা প্রণয়ন ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না হওয়ায় প্রকল্পগুলোর কাজ শেষ করতে পারছেন না তারা। মোংলা প্রতিনিধি জসিম উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জোয়ারে নদীর পানি সহজে ঢুকে পড়ায় বিশুদ্ধ খাবার পানির হাহাকার মোংলা উপকূলে। এ অবস্থা থেকে উত্তরণের 28,20,35,000 টাকা ব্যয়ে জলবায়ু ট্রাস্ট ফান্ড ও বৃষ্টির পানি সংরক্ষণের নামে দুটি প্রকল্প অনুমোদন দেয় সরকার। মোংলা ও রামপাল উপজেলায় ওই প্রকল্পের 6,043টি ট্যাঙ্ক স্থাপনের জন্য ঠিকাদার নিয়োগ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর মধ্যে একটি প্রকল্পের কাজ 2023 সালের সেপ্টেম্বর ও অন্যটি ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তবে কিছু টাঙ্কি বিতরণ করা ছাড়া আর কোনো কাজ করেনি ঠিকাদার। মাসের পর মাস পরে থেকে নষ্ট হচ্ছে টাঙ্কিগুলো। এতে ক্ষুব্ধ উপকূলবাসী। বিশুদ্ধ পানির আশায় এই ট্যাঙ্কি সরকার আমাদের দিছিল, কিন্তু স্থাপন না করার কারণে আমরা সেই সুবিধাটা কোনোভাবে ভোগ করতে পারতেছি না। মোটরসাইকেলের টিউব দিয়ে আমরা পানি বাঁধানোর চেষ্টা করি, কিন্তু ওর ভিতরে যায় না। আমাদের পানির খুব সমস্যা। 2000 টাকা অনুদান চাইছে, অনুদান দিছি, দিয়ে আনিছি। আনার পরে তারপরে গাঠির টাকা 700 টাকা খরচ করে ট্যাঙ্কি আনিছি। চারদিকে লবণাক্ত এলাকা, লবণ পানিতে খাওয়ার পানি কোনো ব্যবস্থা নাই। মুরগির ফার্ম আছে, নিজের খাওয়ার জন্য, ব্যবহারের জন্য এই যে পানি সব আমার 5-6 কিলোমিটার দূর থেকে কিনে আনতে হয়। উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও অর্থ বরাদ্দ না পাওয়ার অজুহাত ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। এইখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছে সেইখানে আপনার টাইম, এই প্রকল্পের টাইম এখন পর্যন্ত এক্সটেনশন হয়নি। যেহেতু এখন পর্যন্ত প্রকল্পের টাইম এক্সটেনশন হয়নি, আমরা অনিশ্চয়তার মুখে আছি। কার হুকুম, মানে কার ইসে আমরা কাজটা করতেছি আমরা জানি না। জলবায়ু ট্রাস্ট যেখান থেকে ফান্ডিংটা করে ওখান থেকে আমাদের প্রকল্পের অর্থ ছাড় দিচ্ছে না। প্রথম কিস্তির ফান্ডটা পেয়েছি, তো দ্বিতীয় কিস্তির ফান্ডের জন্য আমরা প্রায় 7 থেকে 8 মাস তারও অধিক সময় ধরে আমরা ডিপিপি পুনর বিন্যাস করে রিভাইজড করে সেটা আমরা জলবায়ু ট্রাস্ট ফান্ডে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করেছি। সরকারি প্রকল্পের সুফল পাওয়ার অপেক্ষায় মোংলা উপকূলের বাসিন্দারা। দ্রুত বৃষ্টির পানি সংরক্ষণের উপযোগী টাঙ্কি স্থাপনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জম্মু কাশ্মীর হত্যাকাণ্ড প্রসঙ্গ। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন নিহত হওয়ার জেরে পাকিস্তানের বিরুদ্ধে 5 কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। তবে ঘটনার দায় স্বীকার না করে এসব পদক্ষেপের জবাব দেবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার জানিয়েছেন, ভারতীয় কর্মকাণ্ডের জবাব দিতে আজ জাতীয় নিরাপত্তা কমিটির একটি সভা ডেকেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পেহেলগাঁওয়ের হত্যাকাণ্ড নিয়ে মিথ্যা অভিযোগ দেয়ায় ভারতের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হবে এ বৈঠকে। এছাড়াও পাক
পাক পররাষ্ট্রমন্ত্রী ভারতের ঘোষণাগুলোকে অনুপযুক্ত বলে অভিহিত করেছেন। এর আগে প্রতিশোধমূলকভাবে পাকিস্তানের সাথে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত, বন্ধ ঘোষণা করেছে পাঞ্জাবের আটারি চেকপোস্ট। এছাড়াও বিশেষ ভিসা বাতিল, দূতাবাসের সদস্য সংখ্যা কমানোর মতো পদক্ষেপ নিয়েছে ভারত। ভয়াবহ এ হামলার প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভকারীরা পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।